কিভাবে আপনি মনে করেন ফিরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশটা আওয়ামী লীগের নেতৃত্বে? বাংলাদেশের আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে সেটা বোঝার জন্য আমাদের আসলে বাংলাদেশটা কারা দখল করে আছে সেই জিনিসটা ভালো করে বোঝা দরকার, এবং বোঝা দরকার যে যারা বাংলাদেশ দখল করেছে তারা কি সত্যি সত্যি বাংলাদেশকে আওয়ামী লীগের একটা বিকল্প শক্তি হিসাবে বাংলাদেশকে টেনে তুলতে পারবে কিনা। আমরা যদি তাদের বিষয়টা বুঝি তাহলে আমাদের পক্ষে এটা বোঝা সহজ হয়ে যাবে যে কিভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। দেখেন, বাংলাদেশ 2024 সালে একটা জঙ্গি কোয়ালিশন এই বাংলাদেশটাকে দখল করেছে, ছলে বলে কলে কৌশলে। আপনি শুধু যদি দেখেন যে জঙ্গিরা যেসব মহিলাকে রাস্তায় নামিয়েছিল, কারো পা ধুয়ে দিচ্ছে, কারো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কাউকে পানি দিচ্ছে, কারো গালে খাবার তুলে দিচ্ছে। এবং আপনি যদি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই একটা মেয়ে, মানে টিচার একটা মেয়ে যে বলেছিল আসমান জমিন কাঁপে, কিংবা এই ধরনের আপনি যতগুলো অভিনয় দেখেন, বিশেষ করে যেসব মহিলারা রাস্তায় বিভিন্ন মোড়ে মোড়ে ওই যে বাচ্চাদেরকে পানি দিচ্ছে, খাবার দিচ্ছে, এই অভিনয়গুলো যদি আপনি দেখেন, আসলে তো এটা একটা ভয়াবহ অবস্থা ছিল। এদের মেটিকুলাস ডিজাইন কোন পর্যায়ের সেটা এই খুব ছোট 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 জিনিস দিয়ে আমরা বুঝতে পারি। এবং পরবর্তীতে এই জঙ্গি উত্থানে তারা সাকসেসফুল হওয়ার পরে তারা পরবর্তীতে তাদের নেতা হিসাবে কাকে পেল? ইউনূস। এখন আপনি চিন্তা করেন জঙ্গিদের পার্সপেক্টিভ থেকে, মনে করেন যে আমরা জঙ্গিদের দিকটাই ভাবলাম, এই জঙ্গিদের মধ্য থেকে ওরা সবচেয়ে ভালো আর কি পেতে পারতো? ইউনূস পেতে পারতো ওই যে আমাদের মোমেন সাহেব যে বলছিল তার বন্ধু সালেউদ্দিন প্রধান উপদেষ্টা হতে যাচ্ছিল, সালেউদ্দিনকে পেতে পারতো, তাই না? বা এইভাবে পরবর্তীতে মনে করেন এখন কি পাবে? তারেক রহমানকে পাবে বা শফিককে পাবে জঙ্গিদের এই 24-এর জঙ্গি কোয়ালিশন থেকে। এই জঙ্গি কোয়ালিশনের সালেউদ্দিন, তারপরে আপনার এই তারেক রহমান, তারপর শফিক, ইউনূস, এদের মধ্যে কে সবচেয়ে যোগ্য, কে সবচেয়ে ভালো করতে পারতো? নিঃসন্দেহে সবাই বলবে ইউনূস। ইউনূস জঙ্গিদের জন্য যা করেছে এতটা তো অন্য কেউ করতে পারতো না। কারণ হলো ইউনূসকে সারা বিশ্ব একটা ভিন্ন চেহারায় চিনত, এবং সারা পৃথিবীর 1 বছর লেগেই গেছে যে ইউনূসও জঙ্গি পালতে পারে এই জিনিসটা বুঝতে। এই 1 বছরে আপনার দেখেন বাংলাদেশের কত ক্ষতি হয়েছে। অর্থাৎ তাদের সবচেয়ে ভালো যেটা সেটা তারা দেখিয়েও তারা বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে। এখন আসবে তারেক রহমান বা শফিক বা ইউনূসই থাকবে বা হোয়াট এভার, এর সাথে কিন্তু মিলেমিশে আছে ওয়াকার। এতগুলো শক্তির প্রত্যেকটার শুধু আপনার পাওয়ারটা হলো একটা ডিস্ট্রাকটিভ পাওয়ার, একটা ধ্বংসকারী পাওয়ার। এর কারণ হলো এই শক্তিটা আপনার জঙ্গিবাদের থেকে তার শক্তিটা গ্রহণ করে। এই জঙ্গিবাদ থেকে যে শক্তি গ্রহণ করে, অর্থাৎ তারেক রহমানের দল বিএনপি, জামাতে ইসলাম, শফিকের দল জামাতে ইসলাম, আর হেফাজত বা এরা তো সরাসরি জঙ্গি, বা এনসিপি গুলোকে বাংলাদেশের মানুষ এমনকি মনে করেন যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের অ্যাক্টিভিস্টরাও মানে এমন ভাবে কথা বলে, মনে হয় না যে এই ছেলেগুলো আত্মঘাতী জঙ্গি। আসলে তো এই হাদি বলুন, হাদি দেখিয়ে দিয়েছে না যে কি চরম জঙ্গি হতে পারে। আজকে সকালেই তো, সকাল বলতে আমি মানে আমার কানাডার সময় বলছি, আজকেই তো আমরা দেখেছি কি পরিমাণ জঙ্গি এরা হতে পারে। কেউ বলছে নাটক করছে বা ইয়ে করছে, যেটা ওই যে ইনকিলাব মঞ্চ নামে যাদেরকে পুলিশে কিছুক্ষণ মারধর করলো, সব কিন্তু আত্মঘাতী জঙ্গি। হ্যাঁ, এরাই টুইন টাওয়ার ভেঙেছে, এরা আফগানিস্তান শাসন করে, এরা ইরান শাসন করে, এরা এখন বাংলাদেশ শাসন করছে। এই আত্মঘাতী জঙ্গি আপনার পৃথিবীতে যেখানেই গেছে পৃথিবীটাকে ধ্বংস করেছে, বাংলাদেশকেও ধ্বংস করবে। তারেক রহমান আসলে আত্মঘাতী জঙ্গিরা বাংলাদেশকে ধ্বংস করতে থাকবে। এদের আরেকটা এজেন্ডা কিন্তু খুবই চমৎকার, যে বাংলাদেশের মহিলারা কিন্তু আর কোনো কাজ করবে না, কারণ এরা গার্মেন্ট শিল্প যে ধ্বংস হয়ে যাচ্ছে এতে কিন্তু জঙ্গিরা খুবই খুশি, জামাত খুব খুশি, হ্যাঁ, বিএনপিরও সাপোর্টাররা খুশি, সবাই কিন্তু খুশি। অর্থাৎ দেশের অর্থনীতি নিয়ে কারো কিন্তু চিন্তা নেই। একটা জঙ্গি এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। বিশেষ করে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার নতুন করে আপনার বাণিজ্যিক চুক্তি হওয়ার পরে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যা কিছু অবশিষ্ট ছিল সেটাও এখন হুমকির সম্মুখে। এটা গার্মেন্টসের জঙ্গিরাই বলছে। গার্মেন্টসের জঙ্গি বলতে আমি বলছি গার্মেন্ট যারা চালায় মালিক পক্ষ, এদেরও আপনার বিশাল একটা অংশ কিন্তু জঙ্গি। আমরা ইয়েকে দেখে বুঝি না, ওই যে বশির যে ছেলেটা আপনার বাণিজ্য উপদেষ্টা, ও কি এটা রীতিমতো জঙ্গি, অথচ এই জঙ্গি নাকি আওয়ামী লীগের সমর্থক ছিল একসময়। যাই হোক, জঙ্গিরা আপনার এই জিনিসটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করুক বা না করুক, বুঝতে পারুক বা না পারুক, জঙ্গিরা
পৃথিবীটাকে পেছনের দিকে নিতে চায়, পৃথিবীতে তারা স্থায়ী পায় না, তাদেরকে সারা পৃথিবীতে যেখানে তারা যায় মানুষ তাদেরকে মেরে ফেলে। বাংলাদেশের মানুষ তাদেরকে এখন তাদের এই জঙ্গিরা বাংলাদেশের মানুষের ঘাড়ে বসে গেছে, এবং বাংলাদেশের অসংখ্য মানুষ যারা জঙ্গিদের প্রতি আপনার সহানুভূতিশীল, তারাও কিন্তু বুঝেছে যে আর যাই হোক এদের দিয়ে এই যে বাংলাদেশের মানব যে অর্থনীতিটাই যে ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের সব ধরনের রুজি রোজগারের ব্যবস্থা, এবং বিশেষ করে আপনার নিরীহ তরুণ শ্রেণীর যে একটা বিদেশে যাওয়া, একটা বিশ্ববিদ্যালয়ে ভালো করে পড়াশোনা করে আপনার একটা ডিগ্রি নিয়ে যে বিদেশে যাওয়া, সব তো বন্ধ হয়ে গেছে, তাই না? আপনি মনে করেন শেখ হাসিনা সরকারের সময় ক্রিকেটের যদি আজকে যে অবস্থায় 5 ভাগের 1 ভাগ ক্ষতি হলে কি হতো? সারা বাংলাদেশ রাস্তায় নেমে যেত না? এখন জঙ্গিরা এমন ভাবে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, মানুষ কিন্তু স্তম্ভিত হয়ে শুধু দেখছে আর দেখছে। কিন্তু মানুষ এটা বেশি দিন দেখবে এটা আমি মনে করি না। কারণ দেখবে না, কারণ মানুষ যতই বেহেশতে যাওয়ার জন্য জঙ্গিগুলার পেছনে ছুটুক, কিন্তু পেটের ক্ষুধার টানে কিন্তু মানুষকে একটু হলেও ঘুরে চিন্তাটা করতে হবে। তার মানে হলো আপনার এই যে পুরো যে 24-এর যে জঙ্গি কোয়ালিশন, এদের কারো দ্বারা বাংলাদেশের অর্থনীতিকে ঠিক করা সম্ভব না। এটা আরেকটু যদি বিস্তৃত না বলি, আপনার দর্শকের হয়তো বুঝতে অসুবিধা হবে। দেখুন, যে কোনো দেশের বর্তমান বিশ্বে যে কোনো দেশের আপনার অর্থনৈতিক চাকাকে সচল রাখতে হলে, আপনি মনে করেন শেখ হাসিনা মিরাকুলাস একটা উন্নতি করেছেন, 7% করে জিডিপি গ্রোথ ছিল, সেটাকে যদি আপনি মনে করেন যে তারেক রহমানের টার্গেট যদি 4%ও হয়, হ্যাঁ, সেই গ্রোথে তো আওয়ামী লীগ ছাড়া ফিরে যেতে পারবে না, আমি সেই জায়গায় একটু আগে আসছি। তারপরেও আপনার এই দেশের ব্যবসা বাণিজ্যে বিদেশিদের সম্পৃক্ততা লাগবে, অর্থাৎ একটা সাধারণ মানের হলেও বিদেশি বিনিয়োগের প্রবাহটা থাকতে হবে। বিদেশি বিনিয়োগ শুধু যে আপনার ডলার এনে বিনিয়োগ করে সেটা না, এটা দ্বারা অনেক ধরনের ভাবমূর্তি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রক্ষা হয়, যেটা সব ক্ষেত্রে সহায়ক করে। কিন্তু যতদিন 24-এর জঙ্গি কোয়ালিশন, তারেক রহমান বলুন, এই জামাত বলুন, বর্তমানের ইউনুস বলুন, যেখানে ইউনুস এবং ওই যে একটা আপনার একটা টাউট একটা ছেলেকে এনে অনেক টাকা পয়সা খরচ করেছে না ইউনুস, আপনার টাউট ছেলেটার নামটা আমার মনে পড়ছে না, আশিক, এই 2-3টা টাউট নিয়ে এসেছিল। আর আশিকের পাশে ওই যে আরেকটা চিটাঙের সিদ্দিকির ওই যে আগে আপনার আইজি ছিল, সে তার ছেলেটা লুৎফে, একে আবার সারা পৃথিবীতে 1 নম্বর ইকোনমিস্ট হিসাবে ঘোষণা করেছিল আপনার ওই বাংলাদেশের আরেক জঙ্গি শাহেদুজ্জামান, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জঙ্গি প্রফেসর। হ্যাঁ, তো দেখেন সারা পৃথিবীর জঙ্গিরাই, 24-এ জঙ্গিরা তারা যা যা সারা পৃথিবীতে তারা 1 নম্বর মনে করে সবগুলোকে কিন্তু ওরা খরচ করে ফেলেছে। হ্যাঁ, জঙ্গিরা ভাবতো যে এই সিদ্দিকির ছেলেটা সারা পৃথিবীর 1 নম্বর ইকোনমিস্ট, ওকে নিয়ে এসে জঙ্গিরা দেখিয়েছিল, বিশেষ করে ইউনুস এবং এই টাউট বাটপাড়া যে আশিক, সারা পৃথিবী প্লেন থেকে ঝাঁপ দেয়, ওকে ওইখানে এনে বসে ছটপট করে ইংরেজি কথা বলে। দেখেন, ইংরেজি ভাষায় কথা বলার পেছনে খুব আমাদের দেশে, আমি কিন্তু একটু বিস্তৃত, আপনি যেহেতু আজকে একটা প্রোগ্রাম করছেন আমি একটু ডাইভার্ট করবো, আমাদের সমাজের কথাগুলো অনেক বিস্তৃত। এই যে ধরেন, এমনিতে তো আমাদের দেশের মানুষ ইংরেজিতে ভাষায় কথা বলতে পারে না, কিন্তু ঢাকা শহরে যারা আপনার 9-10-এ পড়ে এরা সবাই কিন্তু আবার ইংরেজিতে কথা বলতে পারে, বুঝতে পেরেছেন? এই ইংলিশ মিডিয়ামের যে কোনো একটা ছেলেকে মেয়েকে আপনি দিয়ে 5 মিনিট ইংরেজি ভাষার কথা শুনলে আপনি মানে সাধারণভাবে মানুষ কিন্তু অভিভূত হবে। বর্তমানে বাংলাদেশে আমাদের এমনকি যারা আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রীও হয়েছে, এরা যে পর্যায়ের ইংরেজিতে কথাবার্তা বলতে পারে, এটা হলো ঢাকা শহরের এই মাস্টার মাইন্ড কি স্কুল আছে না আপনার, যা হোক স্কলাস্টিকা, এইসব অনেকগুলো এই স্কুলের ছেলেমেয়েরা যে লেভেলের ইংরেজিটা বলতে পারে, সেই লেভেলের এর চেয়ে একটা ভালো পর্যায়ে গিয়ে একটা ডেপথ ক্রিয়েট করে আপনার জ্ঞানী গুণী মানুষদের মতো দীর্ঘ সময় ধরে ইংরেজিতে কথা বলার একটা কিন্তু বাংলাদেশের কোনো মানুষই আপনি পাবেন না। মন্ত্রী হয়ে গেছে সেও পারে না, রাস্তাটাও পারে না, একাডেমিকও পারে না, কেউ পারে না। বাংলাদেশ কিন্তু এমনিতে যোগাযোগে কিন্তু বিচ্ছিন্ন সারা পৃথিবী থেকে, শুধু ইংরেজি বলতে না পারার কারণে। ফরেন মিনিস্ট্রিতেও পারে না, আপনি অবাক হয়ে যাবেন, আপনি ভাববেন ওদের কথা বলতে দেন, আপনি অবাক হয়ে যাবেন, একটা লোকও কিন্তু সেই পর্যায়ের ইংরেজিতে কথা বলতে পারে না। ওরা লিখতে পারে, এটা আমি স্বীকার করি, লিখতে পারে, কিন্তু ভার্বাল কমিউনিকেশনটা তারা করতে পারে না। এর মধ্যে আশিক তার ইংরেজি নিয়ে এসে চমক দেখিয়ে দিয়েছে, ওই ইংরেজিটাও কিন্তু ওই লেভেলের, ওই ঢাকা স্কলাস্টিকার যে কোনো একটা এই লেভেল পাস করা ছেলে মেয়ের লেভেলের, এইটা দেখিয়ে সে কিন্তু বাংলাদেশ জয় করে ফেলেছে, প্লেন থেকে একটা ঝাঁপ দিয়ে ইয়ে করে। হ্যাঁ, এগুলো হলো সব জঙ্গিবাদের চমক। কিন্তু দেখেন, বাংলাদেশে কিন্তু 1 পয়সা বিদেশি বিনিয়োগ আসে নাই।
বাংলাদেশের অর্থনীতিকে স্বাভাবিক পর্যায়ে রাখতে হলে 4 থেকে 5% গ্রোথ যদি আমি মানে অ্যাসিউম করছি যে তারেক রহমান এরা তো এখন নানান ধরনের আপনার নানান ধরনের ষড়যন্ত্রের মধ্যে আছে, কে ক্ষমতা আসবে না আসবে, আমি সেসব কথা বলছি না। তারেক রহমান ধরে নিলাম কালকে প্রাইম মিনিস্টার হয়ে উনি চাইলেন যে 4% গ্রোথ করাবেন, সেটা উনি পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ হলো বাংলাদেশে যতদিন এই 24-এর জঙ্গি কোয়ালিশন বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় থাকবে ততদিন কিন্তু বাংলাদেশে কোনো ধরনের বিদেশি বিনিয়োগ আসবে না। ওই ধরনের বিদেশি বিনিয়োগটা আসবে, ধরেন ওই যে ইউনুস যে বন্দর দিয়ে দিচ্ছে, এই ধরনের যেখানে ক্যাশ কামাই করা যায়, স্ট্র্যাটেজিক কোনো স্বার্থ আছে, যেটা আসলে অর্থনীতিতে মানে এই ধরনের, এটা তো বাংলাদেশের স্বার্থ বিরোধী। বাংলাদেশের স্বার্থের মানে পক্ষের কোনো বিনিয়োগ বিদেশিরা বাংলাদেশে করবে না। 24-এর জঙ্গি কোয়ালিশন, আমি 24-এর জঙ্গি কোয়ালিশন বলতে ইচ অ্যান্ড এভরি মেম্বারকে বোঝাচ্ছি সেই 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 কোয়ালিশনের। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কেন কনফিডেন্টলি কথাটা বলছি, কেন আসবে না? প্রথম কথা হলো এটা আসলে কনফিডেন্টলিও বলার দরকার নেই, আসবে না যে এটা তো গত 16 মাসে ইউনুস এত ঢাকঢোল পিটিয়েই মিথ্যা প্রমাণিত করলো, তাই না? আপনার তারেক রহমানের ইমেজ তো পশ্চিমাদের কাছে এই ইউনুসের চেয়ে বড় না, আর তারেক রহমানের ইমেজ তো নানান সংকট আছে, কারণ আমেরিকানরা তো সেই 2006, 7, 8 সালে বিভিন্ন তারবার্তা পাঠিয়ে এবং মানে তারেক রহমানের আসল ইমেজটা কিন্তু তারা সেখানে কিন্তু তারা আপনার ফাঁস করে দিয়েছে। তো এই লোকগুলোর ধরেন আমি এরপরেও ভাবলাম যে এদের আন্তরিকতা থাকবে যে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার, তারপরেও আসবে না। কেন আসবে না জানেন? বাংলাদেশের যে রাজনৈতিকভাবে দেশটা বিভক্ত, এইটা হলো মূল কারণ বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ না আসার জন্য। অর্থাৎ বাংলাদেশ দখল করে আছে বর্তমানে স্বাধীনতা বিরোধীরা। এই স্বাধীনতা বিরোধীদের যদি এমন হতো যে স্বাধীনতা বিরোধীরা প্রগতিমুখী শক্তি, বুঝতে পারছেন? স্বাধীনতা বিরোধীরা প্রগতিমুখী শক্তি আর আমরা স্বাধীনতার পক্ষের লোকজন। স্বাধীনতা বলতে আমি মুক্তিযুদ্ধ বোঝাচ্ছি। মুক্তিযুদ্ধ করে যারা বাংলাদেশকে স্বাধীন করেছি তারা মনে করেন যে আমরা ধর্মান্ধ গোষ্ঠী ছিলাম, অর্থাৎ আমাদের আদর্শটা ছিল, ধরেন তারেক রহমান এই যে 24-এর জঙ্গি কোয়ালিশনের আদর্শটা ছিল আমাদের, আমরা স্বাধীনতার পক্ষে শক্তি, আমাদের হলো প্রগতি বিমুখ আদর্শ। আর তারেক রহমানরা স্বাধীনতার বিপক্ষে শক্তি হয়, ওদের যদি আদর্শটা যদি সভ্যতামুখী হতো, অর্থাৎ ওদের যদি ধর্মনিরপেক্ষ আধুনিক গণতান্ত্রিক আদর্শ হতো, তাহলে তারা আমাদের স্বাধীনতা পক্ষের শক্তিকে পরাজিত করে বিদেশে যদি ওইটা প্রতিষ্ঠিত করতে পারতো যে বাংলাদেশে আর এই মানে আপনার ধর্মান্ধ গোষ্ঠী নাই, একেবারে তারা মুক্তিযুদ্ধ জয় না করলো, তারা বাংলাদেশটাকে একটা আধুনিক আপনার গণতান্ত্রিক আইডিওলজির উপর প্রতিষ্ঠিত করছে, সেই ক্ষেত্রে কিছু বিদেশি বিনিয়োগ আসতে পারতো।